আচ্ছা, আজকে পড়বো আমরা অনুধাবন। ঠিক আছে। অনুধাবন যদি এক অক্ষরে বুঝতে চাই, সেটাকে বলবো আমরা আন্ডারস্ট্যান্ডিং। ইংরেজিতে যদি বুঝতে চাই যে আহ, কেউ যদি আমাকে বুঝতে না পারে তাহলে আমরা কি বলি? ও আমাকে বুঝতে পারছে না, আন্ডারস্ট্যান্ড করতে পারছে না, ইংরেজিতে আমরা মাঝে মাঝে সেটা বলি। তো অনুধাবন একটু খটোমটো শব্দ হলেও হতে পারে, কিন্তু আপনার এই জিনিসটা আমরা প্রায়ই করে থাকি। ফিল করা, আন্ডারস্ট্যান্ডিং করা কিংবা রিয়েলাইজেশন করা, এটাকে বলে অনুধাবন। এখন দেখো কি বলা, যদি আক্ষরিক অর্থে বা বইয়ের অর্থে পড়তে চাই তাহলে কি বলবো? কোনো বিষয় পাঠ করে তার মূল ভাব বুঝতে পারা, তার মূল ভাব বুঝতে পারার যে ক্ষমতা। আমি একটা জিনিস পড়লাম, পড়ে যদি নাই বুঝতে পারি তাহলে পড়ে কি লাভ? আদৌ কি কোনো লাভ আছে? তাই না? আমরা একটা জিনিস পড়লাম, পড়ে কিছুই বুঝতে পারছি না, কিছুই যেহেতু বুঝতে পারছি না সেহেতু আমি, তাহলে আর এটা পড়ে লাভ নেই, তাই না? তাহলে যার অনুধাবন দক্ষতা বেশি, অনুধাবন দক্ষতা মানে বুঝতে পারার ক্ষমতা বেশি, সে বিষয়টা তাড়াতাড়ি বুঝতে পারবে। ঠিক আছে। অনুধাবন দক্ষতা মানে যে কোনো বিষয়কে ভালোভাবে আয়ত্ত করতে সাহায্য করে। যেমন আমি যদি চিন্তা করি যে আহ আমি কিভাবে সাঁতার কাটবো, সাঁতার শিখবো আমি, সাঁতারটা আমি যত তাড়াতাড়ি শিখতে পারবো তত তাড়াতাড়ি আমি সাঁতার কাটতে পারবো, তাই না? অনুধাবন দক্ষতাটাও তেমন। কোনো বিষয় আমি পড়লাম, পড়ে সাথে সাথেই সেটা বোঝার চেষ্টা করলাম বা সাথে সাথে আমি সেটা বুঝতে পারলাম, তাহলে সেই জ্ঞানটাকে আমি কাজে লাগাতে পারবো, তাই না? তো কোনো বিষয় যদি আমি না বুঝে মুখস্থ করি, কিছুই বুঝলাম না। আমি পড়লাম যে বই, কিন্তু বই আমি মানে আমি বইটা মিন করিনি, আমি আসলে মিন করেছি কলমকে, তাহলে সেটা লাভ আছে? লাভ তো নেই, তাই না? কোনো বিষয়ে আমি যে না বুঝে মুখস্থ করি, তাহলে ব্যাপারটা তাই হয়, আমি পড়ছি এক, কিন্তু আমি বুঝতে পারছি অন্য কিছু। তাহলে বিষয়টি বুঝে চর্চা করলে সেটা স্থায়ী হয়, কারণ আমি যদি বই পড়ি, আমার আমার কল্পনায় সেটা বই হিসাবেই থাকে, কলম হয়ে থাকে না। বা আমি যদি বান্দরবন চিন্তা করি, আমি বান্দরবন পড়ছি কিন্তু আমি কল্পনা করছি কক্সবাজার, তো বিষয়টা অন্যরকম হয়ে গেল না? কারো যদি কোনো সমস্যা থাকে একটু বলতে পারো। কারো কি কোনো সমস্যা আছে, শুনতে পাচ্ছো? ঠিক আছে। এখন এখন আমরা যে অনুধাবনে যে একটা দক্ষতা, যেমন আমি সাঁতার কাটতে চাইলে বা আমি যদি ইংরেজি শিখতে চাই, এটা একটা দক্ষতা। আমি কথা বলতে চাই সুন্দর করে, সেটাও একটা দক্ষতা। এখন আমি এই অনুধাবন দক্ষতা বৃদ্ধির জন্য কি করব? তার জন্য একটাই, যে কোনো দক্ষতা অর্জনের জন্য একটাই আহ উপায় আছে, সেটাই হচ্ছে চর্চা, প্র্যাকটিস। তুমি যত বেশি চর্চা করবে, যত বেশি বই পড়বে, যত বেশি আহ বিষয়গুলো জানার চেষ্টা করবে, তত বেশি তুমি বুঝতে পারবে। ঠিক আছে। তার মানে অনুধাবন বোঝার জন্য তোমাকে পাঠ করে যেতে হবে, মানে পড়ে যেতে হবে। যত বেশি পড়বে তত বেশি রিয়েলাইজেশন হবে, তত বেশি আন্ডারস্ট্যান্ডিং হবে। ঠিক আছে। অনুধাবন দক্ষতার জন্য তাই রেগুলার হচ্ছে তোমার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। বিষয়টি পূর্ণভাবে বোঝার জন্য শব্দের অর্থ, বাক্য, বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। এখন তুমি একটা প্যারাগ্রাফ লিখলে, ঠিক আছে, প্যারাগ্রাফ লিখলে কিন্তু কোনো উম, তোমার মাথায়, তুমি যদি গরু সম্পর্কে কোনো প্যারাগ্রাফ লিখতে চাও, দা কাউ, দা কাউ ব্যাপারটা তোমার জানতে হবে যে গরুকে দা কাউ বলে। হুম, গরুকে যে কাউ বলে এটা যদি তুমি না জানো, তাহলে গরু সম্পর্কে তুমি কি লিখবে? তাই না? তো তাহলে তোমাকে প্রথমত শব্দ জানতে হবে, শব্দের অর্থ জানতে হবে, এবং গরু দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। এরকম একটা বাক্য, দুইটা বাক্য, তিনটা বাক্য বা পাঁচটা বাক্য, 10টা বাক্য মিলে একটা প্যারাগ্রাফ হবে, তাই তো? আমি কি বোঝাতে পারছি?
আচ্ছা, আমি একটু আনমিউট করছি, কারো যদি কোনো প্রবলেম থাকে একটু বলো। হারুনা আহ সাকুরা, আনমিউট করছি। তোমার কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? একটু হাত, হাত উঠাও। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে একটু হাত উঠাও। হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, চার্জ হচ্ছে। আচ্ছা, কেউ যদি কোনো প্রশ্ন করনি, চ্যাট বক্সেও কোনো প্রশ্ন আমি পাইনি, তার মানে আমি ধরে নিলাম যে তোমরা বুঝতে পেরেছো। আমি পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা, কয়েকটা অনুধাবনের উদাহরণ দেয়া আছে, বইয়েও দেয়া আছে, আমি ওইখানে লিখেছি, দেখো। দিনের বেলায় সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে, এমনি সময়ে সচরাচর আকাশ থাকে নীল। আমরা সবাই জানি, তাই না? কখনো সাদা কালো মেঘে ঢেকে যায় ভোরে বা সন্ধ্যায়। সাদা অথবা কালো মেঘ থাকে মাঝে মাঝে। মেঘ থাকলে তখন আকাশের কোনো অংশে নামে রঙের বন্যা। তাই না? আমরা যখন ওই যে কি দেখি, রংধনু, রংধনু কখন দেখি? সকালেই দেখি, তাই না? কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোয়। সন্ধ্যার দিকে যখন মাগরিবের সময় হয় তখন দেখতে পাবে অনেক সময় সারা আকাশ ভেসে যায় লাল মানে আকাশটাকে মনে হয় যে একদম রক্তের মতো লাল। রাতের আকাশ সচরাচর কালো হয়, রাত মানে কালো, কিন্তু সেই কালোর দাঁতয় আহ দাঁতর গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা ও গ্রহ। সেই কালো রঙের মধ্যেও কি থাকে? অনেক তারা থাকে, তাই না? তারা, গ্রহ, নক্ষত্র থাকে, নক্ষত্রের আলো আমরা দেখতে পাই। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম? কি বুঝলেন সেটা আবার কোশ্চেন করে ওনারা বলেছেন, জিজ্ঞেস করেছেন যে দিনের বেলা আকাশের রং কেমন থাকে। আমি যখন পড়েছি, তা আমি কতটুকু বুঝেছি সেটা বোঝার জন্যই প্রশ্নগুলো করা। দিনের বেলা আকাশের রং কেমন থাকে এখানে দেয়াই আছে, আমরা সবাই জানি, তাই না? এটা পড়ে বোঝার দরকার নেই, আমরা দেখেই বুঝতে পারি যে আকাশের রং থাকে নীল। রাতের বেলা আকাশে চাঁদ ও তারা দেখা যায় কেন? কেন দেখা যায় বলো তো? কেউ কি জানো? জানলে একটু আমাকে জানাও, একটু চ্যাটে জানাও। না ম্যাম, রিডিং করাচ্ছি না ম্যাম, বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। কেউ কি বুঝতে পেরেছো? রাতের বেলা আকাশে চাঁদ ও তারা কেন দেখা যায়? উম কে বলতে পারবে? ফাতেমা নওশিন, বলো তো। কে বলতে পারবে? রাতের বেলা আকাশে চাঁদ তারা কেন দেখা যায়? হুমায়রা আক্তার আদিবা, বলো তো। বলো তো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। বলো, রাতের বেলা বলো, আকাশে চাঁদ তারা কেন দেখা চাঁদটা যায়? কেন দেখলে? সরি ম্যাম, এটার উত্তরটা আমি জানি না। জিজ্ঞেস তো করতে জিজ্ঞেস তো করতে জিজ্ঞেস না করলে জিজ্ঞেস জানতে না পারবে? করতে তাহলে ম্যাম আপনি বলেন। হুম, ঠিক আছে। আচ্ছা, রাতের আকাশে শোনো, চাঁদ আর তারা দিনের বেলাও দেখা থাকে, এমন না যে দিনের বেলা থাকে না, তাই না? মাঝে মাঝে দেখবে মাগরিবের সময়ও চাঁদ দেখা যায়। তাহলে চাঁদ তারা যদি দিনের বেলা না থাকতো তাহলে কিভাবে দেখা যায়? দিনের বেলা দেখা যায় কিন্তু সূর্যের আলোর জন্য
সূর্যের আলোর তীব্রতার জন্য ওদেরকে আমরা দেখতে পাই না। রাতের আকাশে যেহেতু সূর্যের আলোর তীব্রতা নেই, সেজন্য আমরা রাতের আকাশে চাঁদ তারা দেখতে পাই। আচ্ছা, দিন ও রাতে আকাশের রঙের যে পার্থক্য দেখা যায় তা লেখো। কি পার্থক্য দেখা যায়? দিনের আকাশ থাকে নীল, রাতের আকাশ থাকে কালো। ঠিক আছে, তোমার দেখা আকাশের সঙ্গে অনুচ্ছেদের আকাশের মিল কোথায়? কোনো কি মিল আছে? তোমার দেখা আকাশ আর অনুচ্ছেদের আকাশ তো একই, তাই না? খালি চোখে দেখা যায় আকাশ আর অনুচ্ছেদে বর্ণিত আকাশ কি একই? ব্যাখ্যা করো। অবশ্যই একই। আমি এটা দিয়ে দিয়েছি আনসার গুলো, কারো যদি লাগে তোমরা নিতে পারো। ঠিক আছে, আনসার গুলো আমি দিয়ে দিয়েছি। নেক্সট, দেখো, কলকাতার এক নোংরা বস্তিতে মাদার তেরেসা প্রথম স্কুল খুললেন। বেঞ্চ টেবিল কিছু নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। অসুস্থদের জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র। ধীরে ধীরে সাহায্যে হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল। তার সঙ্গে যোগ দিলেন আরো অনেকে। তাদের নিয়ে তিনি গড়লেন মানব সেবার সংঘ, মিশনারিজ অফ চ্যারিটি। এখান থেকে আমি আনসার গুলো পাবো, তাই না? মাদার তেরেসার গঠিত সংঘটির নাম কি? নাম কি? এখানে দেয়া আছে, মিশনারিজ অফ চ্যারিটি। মাদার তেরেসাকে কেন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিল? কেন দিল? কেউ একজন আনসার দাও তো। কে আনসার দিতে পারবে? মারুফ, আনসার দাও তো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। বলো তো, মাদার তেরেসাকে কেন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন? মাদার তেরেসা ছিলেন একজন গরিবদের সাহায্য করার জন্য একজন প্রবল আগ্রহী মানুষ। তিনি কলকাতার এক নোংরা বস্তিতে স্কুল খুললেন। তার এই অনেক তার এই যে সাহায্য দেখে, তার যে সহায়তা গরিবদের প্রতি, এটি দেখে তিনি হচ্ছে গিয়ে মানুষ মানুষ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। তার এই প্রবল মানুষের প্রতি আগ্রহের জন্য, যারা গরিব। এইটাকেই বলে অনুধাবন। আমি এই জিনিসটাই তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। তুমি সবকিছুই বলেছো কিন্তু মূল কথাটাই বললে না। সবকিছুই বললে, যে এই যে অনুচ্ছেদে যা যা লেখা আছে তাই লিখে বলেছো, কিন্তু নিজ থেকে একটা শব্দ তুমি বললে না যে কেন সাহায্য করতে গেলেন। সবাই সাহায্য করতে চেয়েছে বা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনুপ্রাণিত হয়ে। এই অনুপ্রাণিত হয়ে শব্দটা তোমার জানতে হবে। সবাই সাহায্য করতে চেয়েছে অনুপ্রাণিত হয়ে। ঠিক আছে, যে একটা মানুষ এভাবে অসুস্থদের বা উম, যারা দুস্থ আছে তাদেরকে সাহায্য করছে, তাহলে আমিও করি, তাকে দেখেই করছে। ঠিক আছে, এজন্যই বলেছে এটার নামই হচ্ছে অনুধাবন। ব্যাপারটা আমি কল্পনা করলাম, কল্পনা করার পর ব্যাপারটা আমি ব্যাখ্যা করলাম। আচ্ছা, মাদার তেরেসা কিভাবে মানব সেবায় এগিয়ে আসলেন সংক্ষেপে বুঝিয়ে দাও। এই দেয়াই আছে, কিভাবে এগিয়ে আসলেন। প্রথম স্কুল খুললেন, সেখানে সেখানে টেবিল বেঞ্চ টেবিল কিছু ছিল না, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। এই পুরোটাই সংক্ষেপে সংক্ষেপে বুঝিয়ে দিবে। মানব সেবার জন্য অর্থের দরকার নেই, দরকার সদিচ্ছা। উক্তিটি বুঝিয়ে লেখো। কেউ একজন আমাকে সেটা বোঝাবে। কে বোঝাতে চাও? সায়েদা তাহারা বাড়ি, বলো তো, এ ব্যাপারটা বুঝিয়ে বলো আমাকে। সৈয়দা তাহারা বাড়ি, কে বোঝাতে পারবে? আরিফুল ইসলাম, আরাফুল ইসলাম, শুনতে পাচ্ছো আমার কথা?
জি ম্যাম। হ্যাঁ, আমাকে বলো, মানব সেবার জন্য অর্থের দরকার নেই, দরকার সদিচ্ছা। উক্তিটা বুঝাতে পারবে আমাকে? তুমি কি অনুধাবন করতে পারলে? তিনি একজন মানব সেবা। তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন শিশুদের সেবার জন্য। হুম। সৎ ইচ্ছায় তিনি মানব সেবা সফল হয়েছিলেন। তুমি তো ওই যে বইয়ের মতো মুখস্থ কথা বলছো, বুঝে বলছো কি? দেখো জি এখানে, ম্যাম। দেখো এখানে বলেছি আমি যে মাদার তেরেসা যখন প্রথম স্কুল খুললেন তখন বেঞ্চ টেবিল কিছুই ছিল না, কিন্তু তার মানুষকে সাহায্য করার ইচ্ছা ছিল, যার কারণে বেঞ্চ টেবিল কিছু না থাকলেও মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন। দেখতে পেয়েছো? জি ম্যাম। সেজন্যই বলেছে যে মানব সেবার জন্য অর্থের দরকার নেই, অর্থ না থাকলেও চলবে, শুধু ইচ্ছাটা দরকার, সেটা এবং সৎ ইচ্ছা, সদিচ্ছা। সদিচ্ছা থাকার কারণেই সে যত কিছুই হোক না কেন, যত বাধাই থাকুক না কেন, উনি মানব সেবা করে গিয়েছেন, মাদার তেরেসা উদাহরণ দিয়ে গিয়েছেন। ঠিক আছে? দেখতে পেয়েছো? জি ম্যাম। ঠিক আছে। তারপরে বলেছেন মাদার তেরেসার এই কাজ কি নামে অভিহিত করা যায়? কি নামে অভিহিত করা যায়? কেউ একজন বলবে? ফাতিহা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। মাদার তেরেসার এই কাজ কি নামে অভিহিত করা যায়? মাদার তেরেসা মানুষের কল্যাণে সেবাব্রত গ্রহণ করেছিলেন, তাই এই কাজকে মানব সেবা নামেই অভিহিত করা যায়। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। ঠিক আছে, তাহলে আমি বুঝলাম যে তোমাদের অনুধাবন ক্ষমতা বেড়েছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, রাজার দল এখন আর নেই। গুপ্ত খড়গ। গুপ্ত খড়গ হচ্ছে একটা বংশের নাম, মানে আহ কোনো একটা রাজার বংশ ছিল, গুপ্ত বংশ, পাল বংশ। ঠিক আছে, পাঠান, মুঘল, কোম্পানি, কোম্পানি হচ্ছে ইংরেজদেরকে বলছে। কোম্পানির রানী, রানীকে বলছে ভিক্টোরিয়া, ইংল্যান্ডের রানীকে বলছে। এদের কাল শেষ হয়েছে। আজকের দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা। আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্র্যের, অপরিসীম বেদনার। আমি এখন জিজ্ঞেস করতে চাই, কে আমাকে উত্তর দিবে যে কি বুঝলে? কি বুঝলে এই উদ্দীপকটা পড়ে কি বুঝলে? কে বলতে পারবে? সামিহা? সামিহা বলতে পারবে? রাজার দল এখন আর নেই। সেটা তো বুঝতে পারছি, মানে এটা কি বুঝিয়েছে? রাজার দল আর এখন আর নেই। মানে আগে আগের যুগে যেসব রাজা বাদশাহ থাকতো তারা এখন আর নেই। হ্যাঁ, এখন আর তাদের যুগ নেই, কিন্তু তারপরে যে বলেছেন যে দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা। আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্র্যের, অপরিসীম বেদনার। এটার সাথে কি বুঝিয়েছে? রাজার দলের সাথে দুই কবির কি সম্পর্ক আমাকে কেউ কি বুঝতে পেরেছো? আগে এর রাজা বাদশাহ ছিল, এখন আর নেই। এবং আজকে হয়তো দুই কবি এম, দুই প্রান্তে বসে কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, আনন্দের কথা, বিলাসের কথা। আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্র্যের, অপরিসীম বেদনার। এটা বুঝিয়েছে। এটা তো ছিল উদ্দীপকে, বুঝিয়েছেটা কি? তুমি কি বুঝতে পারলে? আগের রাজা বাদশারা ছিল, এখন কবিরা কবিতা লিখছেন। না, তোমার বোঝা অনুধাবন ক্ষমতা ভুল, বুঝতে ভুল হয়েছে। কেউ কি আর বুঝতে পেরেছো?
কেউ কে আর বলবে? আদিবা? আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, তুমি কি বুঝেছো বলো তো? রাজার দল আর নেই বলতে আগের কালে রাজা বাদশাহরা ছিল, কিন্তু এখন আর রাজা বাদশাহরা নেই, তাদের সাথে রানীও নেই। গুপ্ত, খড়গ, পাল, সেন আরো অনেক কিছুই বিলুপ্ত হয়ে গেছে। আহ এখন হয়তোবা দুজন কবি কবিতা লিখছেন, কেউ লিখছেন আনন্দের কথা, বিলাসের কথা, সমৃদ্ধির কথা, আরেকজন লিখছেন অভাবের জ্বালাময় দারিদ্র্যের অপরিসীম বেদনার। দুজনে কবিতা লিখছেন, কিন্তু পার্থক্য হচ্ছে একজন লিখছেন আনন্দের কথা আর আরেকজন লিখছেন বেদনার, দুঃখের কথা। একই কথা বারবার, উদ্দীপকটাই বারবার আমাকে আসতে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো বলেছে যে রাজার দল এখন আর নেই। তার মানে কি এখন কষ্টের দিন আর নেই, কারণ আমরা এক সময় অনেক কষ্ট করেছি, কোম্পানি ওর ইংরেজরা আমাদেরকে অনেক অত্যাচার করেছে। কিন্তু দেখো এখনো কিন্তু দুঃখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, দুটোই আছে। এখনকার দিনেও আজকের দুই কবিও দুইজন দুই প্রান্তে বসে হয়তো যে যে কবি আনন্দে আছে সে হয়তো সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা বলছেন। কিন্তু আর যেই কবি হয়তো কষ্টের মধ্যে আছেন সে হয়তো তার নিদারুণ অভাব কিংবা দারিদ্র্য কিংবা কষ্ট সেগুলোর কথা বলছেন। কবিতার মাধ্যমে মানুষ কি বলে? মনের কথা, এটাই তো বলে। যার মনে আনন্দ আছে সে আনন্দের কথা লিখছে, সমৃদ্ধির কথা লিখছে। যার মনে আনন্দ নেই সে কষ্টের কথা লিখছে। বোঝা গেল? তো সেটাই বলছে যে আজকের দিনেও মানে আগের কষ্ট চলে গিয়েছে, তারপরও আজকের দিনে এসেও দুই কবি দুই দিকে বসে দুইজন দুই 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 ধরনের কথা বলছে। যেমন আমাদের রবীন্দ্রনাথ ছিলেন, আবার কাজী নজরুলও ছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু বিদ্রোহের কবিতা লেখে নাই, কিন্তু কাজী নজরুল বিদ্রোহী কবিতা লিখেছেন। কারণ কাজী নজরুলের জীবনে অনেক অভাব ছিল, কষ্ট ছিল, আহ বিদ্রোহ ছিল, যার কারণে তার কবিতার ভিতর দিয়ে বিদ্রোহে বের হয়েছে। আর রবীন্দ্রনাথের জীবনে এরকম কষ্ট ছিল না। ঠিক আছে, তার কবিতায় প্রেম ছিল, বেদনা ছিল, বিলাস ছিল, এটাই বলেছে। এই প্রত্যেকটা আনসার আমি দিয়ে দিব, আনসার। ঠিক আছে, এরপর যাব আমরা সারাংশ সারমর্মতে। আজকে শুধু অনুধাবন এবং সারাংশ সারমর্মই পড়বো। ঠিক আছে, এই যে আমি আনসারও দিয়ে দিয়েছি। প্রত্যেকটাই আমি লেকচার শিট করে দিয়ে দিচ্ছি। দেখো মাদার তেরেসা কি বলেছিলেন, সংস্থাটির নাম মিশনারিজ অফ চ্যারিটি। তারপরে কেন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিল? কারণ কোনো উপকরণ ছাড়াই কলকাতার একটা নোংরা বস্তিতে গরিব দুস্থদের স্কুল ও চিকিৎসা কেন্দ্র খুলে মানব সেবা শুরু করেছিলেন। তার এই নিঃস্বার্থ সেবা, উদ্যোগ, আত্মত্যাগ থেকে মানুষ অনুপ্রাণিত, আমি বারবার বলছিলাম এই শব্দটা, অনুপ্রাণিত হয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তারপর মাদার তেরেসা কিভাবে মানব সেবায় এগিয়ে আসলেন, এই পুরো যে উদ্দীপকটা ছিল সেটাই সংক্ষেপে লেখার চেষ্টা করেছি। মানব সেবার জন্য অর্থের দরকার নেই, দরকার সদিচ্ছা। এটাও আমি যেটা বললাম যে যখন মাদার তেরেসা শুরু করেছিলেন তখন তার কিছুই ছিল না, অর্থ ছিল না, সুতরাং কিন্তু তার ইচ্ছা ছিল বলেই তিনি পেরেছেন। আর যে কেউ, কারো যদি ইচ্ছা থাকে, সে যতই প্রতিকূল থাকুক বা পরিবেশটা তার অনুকূলে না থাকুক, সে সেটা করবেই। ঠিক আছে, মাদার তেরেসার এই কাজটাকে মানব সেবা বা পরোপকার বলে অভিহিত করা যায়। আচ্ছা, রাজার যে উদ্দীপকটা ছিল সেটার জন্য বলছি, আহ এখন আর রাজ দরবার নেই, তাই না? তারপরে বলেছে কাদের দিন শেষ হয়েছে, ওই যে লেখা আছে গুপ্ত, খড়গ, পাল, সেন কোম্পানি, রাজশক্তি, শাসকদের দিন শেষ হয়েছে। কারণ হলো সময়ের বিবর্তনে ঐতিহাসিক শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েই রাজতন্ত্রের অবসান ঘটেছে। দুই কবির মিল কোন দিক থেকে?
দুই কবির মিল হলো বর্তমান সমাজের কবি, দুজনেই বা আজকের দিনের কবি, যারা দুজনেই কবিতা লিখছে এবং কবিতার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করছে। দুজনেই নিজেদের সময় মানে তাদের জীবনে কি ঘটছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছে। দুই কবির মধ্যে মিল থাকা সত্ত্বেও বিস্তর ব্যবধান। দেখো, বিস্তর ব্যবধান বলতে দুজনের মনের ভাবনাগুলো আলাদা, তাদের অবস্থাগুলো আলাদা, তাই না? একই সময়ের কবি, কিন্তু কবিতাও লিখছে। তারা দুজনেই কবি, একই সময়ের কবি, দুজনেই কবিতা লিখছে। তাদের বিস্তর ব্যবধান হলো তাদের বিষয়বস্তু, কি বিষয়ে লিখছে বা তারা কি ফিল করে লিখছে। হ্যাঁ, একজনের উজ্জ্বল দিক, সমৃদ্ধি, বিলাস, আনন্দের কথা লিখছে, আর একজন অভাব, জ্বালাময়, দারিদ্র্য, অপরিসীম বেদনার কথা লিখছে। ঠিক আছে, একই সময়ে বাস করেও, একই ধরো একই বাংলাদেশে বাস করেও কেউ হয়তো হাই ফাই রেস্টুরেন্টে খাচ্ছে, আবার কেউ হয়তো কি একদম রাস্তায় থাকছে, তাই না? একই বাংলাদেশে, একই জায়গা, বাংলাদেশে কেন, একই ঢাকা শহরেও অনেক কিছু হয়। আচ্ছা, এবার যাচ্ছি সারাংশ ও সারমর্ম রচনা। সারাংশ ও সারমর্ম সম্পর্কে আমি একটু সবার আইডিয়া জানতে চাই। আমাকে একটু সবার আইডিয়া বলো, কে বলবে? সাইদ হাসান, সাইদ হাসান, ফাতিহা, কে বলবে? জি, হ্যাঁ, বলো, সারাংশ এবং সারমর্মের মধ্যে পার্থক্য কি? তুমি কি বুঝো, এই তুমি অনুধাবন কি করছো? সারাংশ কি, সারমর্ম কি? সারাংশ হচ্ছে একটা গল্পের মূল যেই মানে পাঠের যে হুম। উদ্দেশ্যটা ওইটা হুম। ধরে। আচ্ছা। আর সারমর্ম হচ্ছে কবিতার যে উদ্দেশ্য তা তা ধরে। বাহ, ভেরি গুড। মানে মেন কথা হচ্ছে সারাংশ হবে গদ্যের, তাই না? জি, আর সারমর্ম হচ্ছে পদ্যের। জি। দুটোই হচ্ছে মূল অংশ থাকবে, কিন্তু সারাংশ থাকবে গদ্য, আর সারমর্ম হবে পদ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, বইয়ে কি দেয়া আছে দেখো। সারাংশ হচ্ছে কোনো নির্দিষ্ট দীর্ঘ রচনাকে সহজবোধ্য করে, সহজবোধ্য মানে সবাই বুঝতে পারে এমন কিছু, এর বিষয়বস্তু লেখা বা পরিবেশন করাকে সারাংশ থাকে। তখন তোমার কোনো গল্প থাকতে পারে, সেই গল্পটা হয়তো অনেক বড়, লেন্দি, মাঝে মাঝে অত কিছু শোনার সময় থাকে না, তখন আমরা বলি না যে ঠিক আছে, বুঝতে পেরেছি, অনেক বড় কাহিনী, তুই শর্ট করে বল, শর্ট করে বল। এই শর্ট করে বলার ব্যাপারটাই হচ্ছে সারাংশ। সারাংশ লেখার জন্য কয়েকটা নিয়ম আছে, সুনির্দিষ্ট নিয়ম, সেগুলো মানতেই হবে। প্রথমেই হচ্ছে মূল রচনাটা জানতে হবে, মানে যত বড় ঘটনাটা হোক না কেন বা রচনাটা যতই বড় হোক, সেটা তোমার পড়তে হবে। কয়েকবার পড়ার পরে, একবার পড়লে হবে না, কয়েকবার পড়ে তারপর চিন্তা করবে যে মেন কথাটা কি। মেন কথাটা চিন্তা করে শুধু মেন কথাটা বললেই সেটা সারাংশ হয়ে যাবে। তবে এটার মধ্যে কোনো উদাহরণ রাখা যাবে না, কোনো অপ্রয়োজনীয় কথা রাখা যাবে না, শুধু মূল অংশ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু বইয়ে যাই, বইয়ে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ সবাই? দেখো, ভাত বাঙালির বহু কালের প্রিয় খাদ্য। এই অঞ্চলের সরু সাদা চালের গরম ভাতের কদর সবাই সবচাইতে বেশি বলে মনে হয়।
তাই না? অনেকেই আছে যে অনেক কিছু খেলাম কিন্তু ভাত না খেলে পেট ভরে না, হয় না? পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা হলো কলার পাতায় গরম ভাত। আগে এত প্লেট টেট ছিল না, কলা পাতা এখনো যারা হচ্ছে তামিল বা তেলেগু, সাউথ ইন্ডিয়ান অনেকেই কলা পাতায় খায়। গরম ভাত, গাওয়া ঘি, একদম মানে উম, খাঁটি ঘি যেটা, নালিতা শাক, মৌরলা মাছ, এখন আর মনে হয় নাই। আর খানিকটা দুধ, প্রতি পাতেই ওরা দুধটা খাবেই। দুধ না খেলে শেষ পাতে দুধ না খেলে আসলে বাঙালি 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 ভাবটা থাকে না। লাউ, বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা, কিন্তু ডাল কখনোই বোধহয় তখনও বোধহয় খেতে শুরু করেনি। এটা একদম রাজা বাদশাদের সময়ের কথা বলছে। মাছ তো প্রিয় বস্তু ছিলই, মাছ বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেকালেও ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলের। ছাগলের মাংস সবাই খেত। আচ্ছা, এর আগে একটু বলে নেই, মাছ সবার প্রিয় ছিল কারণ আমাদের নদীমাতৃক দেশ। নদীতে মাছ থাকবে, আর মাছ হচ্ছে একদম শর্টকাটে রান্নার একটা ব্যাপার, যে মাছ সবাই খায়। আর শুটকির চল দক্ষিণাঞ্চলে থাকে কারণ হচ্ছে দক্ষিণাঞ্চলে অনেক সমুদ্র, নদী সব যে দক্ষিণে পড়েছে, বাংলাদেশের দক্ষিণে, এত মাছ নষ্ট করে ফেলবে, সেগুলোকে শুটকি করে ফেলতো। তো শুটকির চল সেখান থেকেই শুরু হয়। ছাগলের মাংস সবাই খেত, হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এরকম উৎসবে দেখা যেত। এখন অবশ্য হরিণের মাংস খাওয়ার থেকে গরুর মাংস খাওয়াটাই ভালো, কারণ হরিণের মাংস খুবই রেয়ার জিনিস, এখন দেখতেই পাওয়া যায় না, খাবে কি? পাখির মাংস তাই সমাজের কিছু লোক শামুক খেত। ক্ষীর, দই, পায়েস, ছানা এসব ছিল বাঙালির নিত্য প্রিয়। আম, কাঁঠাল, তাল, নারকেল ছিল প্রিয় ফল। খুব চল ছিল নাড়ু, পিঠে পুলি, বাতাসা, কদমা এসবে। মশলা দেওয়া পান খেতে সকলে ভালোবাসতো। আচ্ছা, এখন আমি একটু নিচ্ছি, কেউ একজন আমাকে এটার সারাংশ বলে দাও। ফাতেমাতুজ জান্নাত, শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম সালাম। তুমি একটু নিজের মতো করে এটার সারাংশ বলো। সার- ভাতে মাছে বাঙালি হুম সবকিছু বিভিন্ন ধরনের খাবার খেলেও ভাত না খেলে যেন বাঙালির প্রাণ ভরে না। হুম তেমনি বিভিন্ন ধরনের খাবার রয়েছে, যেমন গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক। আগের কালে ইলিশ মাছের প্রচলনও ছিল বর্তমানের মতো। থাকবে না কেন? উম, তখন নদীমাতৃক দেশ বলে কথা ছিল। সবাই বিভিন্ন ধরনের মাংস খেত, পাখির মাংসেরও প্রচলন ছিল। নাড়ু, বাদাম তুমি আরেকটা গল্পই পড়ে ফেলছো। সারাংশ হবে বড় জোর 5 লাইন, তার চাইতে বেশি হবে না। জি ম্যাম। না, আমি তো হচ্ছে সারাংশ। তুমি যদি এই মানে এটার মতো করে আরেকটা আরেকটা লেখো, প্যারা লেখো, তাহলে তো আর সারাংশ হবে না। সবচেয়ে ভালো হয় 3 লাইনের মধ্যে লেখা শেষ করতে পারলে, কিন্তু 5 লাইনের বেশি হবে না। ম্যাম বলতে গিয়ে হচ্ছে কি ওরকম হয়ে যায়। হ্যাঁ, এবার প্রত্যেকটা মানে হয় না, আমরা যখন খাই তখন প্রত্যেকটা আইটেম থেকে মানে অনেক আইটেম থাকলে কি করি, একটা একটা করে সবটুকু একটু একটু করে নেই। হুম, সব আইটেম কি নেই আমরা, মাছ থাকলো, হুম, মাংস থাকলো, ভর্তা থাকলো, সবজি থাকলো, একটু একটু করে নেই। দেখো, তুমি শুধু ভাতের কথা বললে, প্রথমে ভাতের পরে তুমি মাছটা, মাছের আইটেমটা নাও, এই যে মাছের দিয়ে যেই বাক্যগুলো আছে সেগুলো নাও, তারপরে মাংস থেকে একটা বাক্য নাও, তারপরে যে ক্ষীর, পায়েস, ছানা এগুলো থেকে একটা বাক্য নাও। মোট তোমার মানে প্রত্যেকটা কন্টেন্ট থেকে তোমার 4টা বা 5টা বাক্য আসবে, এর চাইতে বেশি হবে না। আবারও বলছি, সারাংশ 5 লাইনের হুম। বেশি কখনো করবে না, আরো কম করতে পারলে সবচেয়ে ভালো। ঠিক আছে? আচ্ছা ম্যাম। ওকে, এখন দেখো, এখানে ওরা লিখে দিয়েছে, দেখো কয় লাইন দিয়েছে, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, একদম 4 লাইনে শেষ করে দিয়েছে। বাঙালি জাতির জীবনযাত্রার খাদ্যাভ্যাস অন্যতম। প্রাচীনকাল থেকে দেশের মানুষ বিচিত্র ধরনের খাবার খেত। উৎসব বা বিয়েতে হরিণের মাংস পরিবেশন করা হতো। সমাজের সকল স্তরের অঞ্চলের খাদ্যাভ্যাস প্রায় একই ধরনের ছিল। একদম কোর কথাগুলো, মেন কথাগুলো।
তারপরে দেখো 2 নাম্বার, মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে, বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, কালাও। কালা মানে কানে শুনতে পায় না, অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার, ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে সব বুঝতে পারে। এছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে, সাধারণত বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ, চোখের জগৎ, দৃষ্টির ভেতর দিয়ে এই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। এখন কেউ একজন আমাকে এটাকে সারাংশ করে দেখাও। হুম, রাইয়ান। রাইয়ান, Yes, ma'am. হ্যাঁ, বলো। সমাজ বিভিন্ন মানুষের সমন্বয়ে গঠিত। বই দেখে বলছো? বইয়া মতো সমাজ মানে এটা একবার পড়ছিলাম তো তখন থেকে মনে আছে। না, তুমি ওটা বাদ দিয়ে নিজের মতো করে বানিয়ে বলো, ওটা আমি শুনবো না। আহ সমাজে বিভিন্ন লোকেরা মিলেমিশে বাস করে। হুম। কেউ আহ কেউ সুস্থ, কেউ বা সর্বাঙ্গ সুস্থ নয়। আহ তেমনি বাক প্রতিবন্ধী ছোট্ট মেয়ে মিনু। আহ উম, সে বাক প্রতিবন্ধী হলেও তার ষষ্ঠ ইন্দ্রিয়র মাধ্যমে সেটাকে তুমি সের পরিচয় তো দিলে না। মিনু বলছিলাম তো হ্যাঁ, তখন। প্রথমে তাহলে মিনুর কথাটা উল্লেখ করতে হবে তো, নাহলে সেটা আসবে কোত্থেকে? আর কেউ পারবে? ভালো হয়নি। আফিয়া। আফিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, তুমি একটু বলো আমাকে। ওয়ালাইকুম সালাম। সমাজ বিভিন্ন ধরনের মানুষের সমন্বয়ে গড়ে ওঠে। ওই একই না, আমি তোমার তোমার বুদ্ধিতে যেটা বোঝায় সেটা বলো, যেটা দেয়া আছে সেটা বলতে বলিনি। আচ্ছা ম্যাম, সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। হুম। কেউই সুস্থ হতে পারে, কেউ সুস্থ হতে পারে, কেউ সুস্থ হতে পারে না। তেমন মিনু নানা রোগে রোগাক্রান্ত একটি শিশু। তার জীবন নানা দুঃখ কষ্টে জর্জরিত। মিনু কি শিশু? 10 বছরের কেউ শিশু হয়? উম, মানুষ নিজের এই সময়টাকে নিজেকে অনেক অসহায় মনে করে, তবে মিনু তার জীবনকে সেই রকম মনে না করে নিজের আহ এই জীবনের মধ্য দিয়ে নতুন একটি আহ জগৎ সৃষ্টি করেছে। আহ মোটামুটি, মানে পুরোপুরি আমার ভালো লাগে নাই। আচ্ছা আমি বলি, প্রথমত বইয়েরটা বলছি না, আমি বইটা না দেখেই বলছি যে প্রথমেই মিনু উম, যে সমস্যা সেটা বলো, যে মিনু কানে শোনে না এবং কথা বলতে পারে না, তা সত্ত্বেও সে সমাজে মানিয়ে নিয়েছে এবং সমাজে এর এর মধ্য থেকে সে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছে। এটুকু বললেও চলে, অনেক বেশি বলার দরকার নেই। মিনু কানে শোনে না, মিনু কালা ও বোবা হওয়া সত্ত্বেও মিনু তার জীবনকে মানিয়ে নিয়েছে, হেরে যায়নি, এবং এর মধ্য দিয়ে সে জীবনে বেঁচে থাকার চেষ্টা করেছে। বেশ, দেখো আমি কিন্তু এটা থেকে দেখে বলিনি।
এই যে বাক বা শ্রবণ প্রতিবন্ধী হয়েও দেখো একই কথা বলেছে, তাই না? নিজের মতো করে বানাবে, এমন না যে মুখস্থ করে যেতে হবে, কোনো দরকার নেই। আর তুমি কি গ্যারান্টি দিতে পারো যে এর মধ্য থেকেই আসবে? এমনও হতে পারে এবারে আসলো, তখন তখন তোমরা কি করবে? নিজের মধ্য থেকে মানে কি বলে, নিজে যদি তুমি নিজে নিজে লিখতে শিখো, তাহলে তো কারোর উপর তোমার ডিপেন্ডও করতে হচ্ছে না, নিজে নিজেই পারবে। আচ্ছা, বাকি আছে, এখন আছে সারমর্ম, তাই না? সারমর্ম বলেছিলাম আমরা যে একটা সারাংশ হচ্ছে গদ্যের, মানে গল্পের বা কোনো রচনার, আর সারমর্ম হচ্ছে কবিতার, তাই না? তো এখানে দেয়া আছে, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন। রানীর অনেক ধন সম্পত্তি থাকে, তাই না? কারণ রাজ্যের সে প্রধান, তার কাছে তো অনেক ধন সম্পদ থাকবেই। শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে। আচ্ছা দেখো এখানে এই রানিক বলেছে দেশকে, তাই না? সার্থক মা জনম মাগো, প্রথমে তো মা বলছে, তারপরে বলছে মা, তার মা রানীর মতো, মানে নিজের মায়ের সাথে দেশকে মিলিয়েছে, ঠিক আছে, দেশকে তুলনা করেছে আসলে। কারণ বলেছে ধন রত্নে পূর্ণ না থাকলেও মাতৃভূমি প্রতিটি মানুষের কাছেই প্রিয়, মানে বলেছে যে তোমার কাছে জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতন, আগের মতো রানীর মতো আছো কিনা সেটা জানি না, থাকলে থাকলো না থাকলে নাই, কিন্তু মা মাই, মায়ের এখন গয়না আছে বা নেই সেটাকে কেউ দেখবে? মা 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 মার গয়না থাকুক বা না থাকুক, মার দামি শাড়ি থাকুক বা না থাকুক, মা তো মাই। সেটাই বলছে যে ধনরত্নে পূর্ণ না থাকলেও মাতৃভূমি প্রতিটি মানুষের কাছেই প্রিয়, স্বদেশ পূর্ণতা দেয়। আর এজন্য মানুষ শেষ আশ্রয়টুকু দেশের মাটিতেই চায়। শেষ আশ্রয় মাটুকু মানে হচ্ছে, মানে মারা যাওয়ার পরে কবর যেন দেশের মাটিতেই হয়, এটা বেশিরভাগ মানুষই চায়, ঠিক আছে? তো সেজন্য বলেছে যে মা যেমনই হোক, মার কাছেই, মানে দিন শেষে মার কাছেই আসতে মনে চায়, তাই না? এই এটাই দেখো কয় লাইন দিয়েছে, এক, দুই, 2 লাইন, অনলি 2 লাইন, তাই না? এখন এটা যদি তুমি না জানো যে সার্থক জনমে মাকে যে বুঝিয়েছে, মার সাথে যে দেশের তুলনা করেছে, এটা যদি তুমি না জানো, তুমি এই সারমর্ম লিখতে পারবে না, ঠিক আছে? বেসিক্যালি সারমর্ম থেকে সারাংশ সোজা, পরীক্ষার সময় হয়তো সারাংশ অথবা সারমর্ম আসে, তাই না? দেখি কেউ একজন বলো আমাকে, ঠিক কি না? জান, ফাতেমা নওশিন, সারাংশ অথবা সারমর্ম আসে, তাই না? নো মিস, আমাদের হাফ ইয়ারলিতে সারাংশ নির্ধারণ করা ছিল আর বার্ষিকের সারমর্ম। আচ্ছা, তাহলে দুইটাই শিখতে হবে, তাহলে তো তোমাদের জন্য আরো কঠিন হয়ে গেল। তবে দুটোই সহজ, কিন্তু সারমর্মতে তোমাদের একটু হ্যাসেল করতে হবে, যে কবিতাটা থাকবে সেই কবিতাটা বুঝতে হবে। তুমি যদি না বুঝতে পারো, যেমন এটা সারাংশতে বোঝা যায়, একটা গল্প থাকে বা কোনো রচনা থাকে, রচনায় হয়তো কোনো কোনো না কোনো ওয়ার্ড যদি তুমি নাও জানো, বাকিটুকু পড়ে তুমি আইডিয়া করতে পারবো ব্যাপারটা কি বুঝিয়েছে। এখন এই যে সারমর্ম লিখবো, এটা যে মাকে বুঝিয়েছে দেশের সাথে তুলনা করে, সেটা তো তুমি বুঝতে পারলে না যদি কবিতাটা না বুঝো। কবিতা বোঝার একটা হ্যাসেল থাকে, তবে আশা করবো যে পারবে। যখন এখানে আরেকটা কবিতা আছে দেখো, পরের কারণে স্বার্থ দেয়া বলি, এই জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও, পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেতো না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার, আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে।
দেখো, স্বার্থ দিয়ে বলি, পরের কারণে স্বার্থ দিয়া বলি, বলি মানে হচ্ছে ত্যাগ করা, দেয় না হচ্ছে হিন্দুরা নরবলি, তারপরে হচ্ছে কিছু একটা বলি দেয়, আত্মত্যাগ করে আর কি, কোরবানি দেওয়া, মোট কথা। পরের কারণে স্বার্থ, আমি আমার নিজের স্বার্থটা আমি ত্যাগ করলাম, ঠিক আছে। এই জীবন মন সকলই দাও, পরের কারণে আমার নিজের স্বার্থটা ত্যাগ করে আমি এই জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা, আমার নিজের কথা না ভেবে আমি অন্যের কথা ভাবি, অন্য খাচ্ছে কিনা, মানে হয়তো গরিব দুঃখীর কথাই ভাবছি, যে আমি তো খেতে পাচ্ছি, তারা কি খেতে পাচ্ছে, এই যে আমার কথাটা না ভেবে আমি তাদের কথাটা ভাবছি, এটাই বলছি যে আপনার কথা ভুলিয়ে যাও, আপনার মানে নিজের কথা। পরের কারণে মরণীয় সুখ, আমি যদি আরেকজনের জন্য আহ একটা ভালো কাজ করে মরে যাই, সেটাতেও সুখ, কারণ আমার কথা মনে থাকবে সবার, তাই না? সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, মানে যতই আমি নিজের জন্য কাঁদবো, ততই আরো বেশি ভাবনা বাড়বে যে আর কি পেলাম, কিছুই কি পেলাম না, আরো কি কিছু পাওয়ার ছিল, ততই বাড়িবে হৃদয় ভার, ততই আরো কষ্ট বাড়বে, যতই আমি কাঁদবো এবং যতই আমি ভাববো, ততই আমার কষ্টটাই বাড়বে, কমবে না। আপনার লয়ে বিব্রত রহিতে আসি নাই কেহ অবনী পড়ে, অবনী মানে পৃথিবী, আমি আমাকে নিয়ে চিন্তা করার জন্য পৃথিবীতে আসি নাই, পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে কোনো একটা কাজে, কোনো একটা দায়িত্ব দিয়ে, ঠিক আছে, কোনো একটা মিশনে আমাদেরকে পাঠানো হয়েছে, ঠিক আছে, প্রত্যেকেই আমরা, আমাদেরকে পাঠানো হয়েছে কোনো একটা কাজের জন্য। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, সকলের জন্যই আমরা সকল, প্রত্যেকে মোরা পরের তরে। এখন কবিতার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে এই যে বলি, তারপরে আপনার মানে যে নিজের, তারপরে অবনী মানে যে পৃথিবী, এই বিষয়গুলো তোমাদের জানতাম, ঠিক আছে। এটা কিভাবে জানবে? যতই পাঠ করিবে ততই জানিবে, এটা এই ছাড়া আর কোনো উপায় নেই, যত চর্চা করবে, যত বাংলা সম্পর্কে জানবে, আরো কবিতা, তারপরে গল্প, এগুলা যত পড়বে তত তোমাদের ভোকাবুলারি বাড়বে, যত ভোকাবুলারি বাড়বে তত তোমরা পারবে, এছাড়া আর কোনো উপায় নেই। দেখো, এখানে আমরা 2 লাইন লিখি, ত্যাগের মধ্যেই রয়েছে প্রকৃত সুখ, অন্যকে বাদ দিয়ে কেউ একা চলতে পারে না, তাই না? আমি যদি বলি যে আমি একাই বাঁচবো, আমি একাই থাকবো, আমি একাই খাবো, হবে? সবাইকে নিয়েই থাকতে হবে, আমি আমার বাবাকে বাদ দিতে পারবো, মাকে বাদ দিতে পারবো, বা আমি আমার ভাইকে বাদ দিতে পারবো, সবাইকে নিয়েই তো চলতে হবে। তারপরে আমার পাশের বাসায় কি খাচ্ছে না খাচ্ছে, তাদেরকে বাদ দিতে পারবো? পারবো না, সবাইকে নিয়েই থাকতে হবে, সুখী হতে পারবো না, হয়তো পারবো কিন্তু সুখী হতে পারবো না। সব মানুষেরই দায়িত্ব অন্যের আনন্দ বেদনাকে নিজের বলে গ্রহণ করা, এভাবেই সকল মানুষ সুখী হতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সারাংশ, সারমর্ম। আরেকটা কবিতা আছে, যেহেতু কবিতা আমি একটু বুঝিয়ে দিই। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই আমরা সমান বুঝি, কচি কাঁচাগুলো ডাঁটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি, দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, কালো আর ধলো বাহিরে কেবল, ভেতরে সবারই সমান রাঙা। আচ্ছা, আমি একটু বলে দেই, জগৎ জুড়িয়া এক জাতি আছে, মানে পুরো ওয়ার্ল্ডে একটাই জাতি আছে, সেই জাতিটার নাম মানুষ জাতি। এছাড়া অন্যান্য অনেক প্রাণী আছে, কিন্তু জাতি আছে একটাই, ঠিক আছে, শিয়াল আছে, কুকুর আছে, বাঘ সিংহ আছে, কিন্তু মানুষ আছে একটাই। এক পৃথিবীর স্তন্যে লালিত, তাই না? আমরা যখন ভাই বোন একই মায়ের দুধ থেকে দুধ খাই, একই মায়ের রান্না করা খাবার খাই, সেরকম এক পৃথিবীতেই আমরা থাকি, ঠিক আছে। একই রবি, রবি মানে সূর্য, শশী মানে চাঁদ, একই রবি শশী মোদের সাথী, একটাই সূর্য, একটাই চাঁদ, এই একটা সূর্য একটা চাঁদই পুরো পৃথিবীর মানুষ দেখতে পায়। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, মানে শীতাতপ মানে গরম, গরম আর ঠান্ডার অনুভব, তারপরে ক্ষুধা তৃষ্ণার জ্বালা, মানে তৃষ্ণা মানে পানির কষ্ট, সেটা তো জানোই, ক্ষুধা ক্ষুধার জ্বালা, সবাই আমরা সমান বুঝি, সবারই ক্ষুধা লাগে, সবারই ঠান্ডা গরম লাগে, সবারই গলা শুকিয়ে যায়, সব মানুষের,
কাঁচাগুলো ডাঁটো করে তুলি বাঁচিবার তরে সমান যুজি, যুজি মানে যুদ্ধ করা, ঠিক আছে? যুদ্ধ করার জন্য মানে মানে এই যে খাবারের যে যুদ্ধ, এই যুদ্ধের জন্য সবাই আমরা কি করি, কি বলে, ফসল ফলাই। এই জন্যই বলেছে কচি কাঁচাগুলো ডাঁটো করে তুলি বাঁচিবার তরে সমান যুঝি, দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে না। দোসর ডুবি মানে আমরা একা থাকতে পারি না, আমরা বন্ধু খুঁজি, একসাথে থাকি, তাই না? তারপরে জলে ডুবি বাঁচি পাইলে, আমরা যখন পানিতে ডুবে যাই তখন আমরা কি করি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যদি আমরা সাথে কোনো শক্ত কি বলে সেটাকে, কোনো একটা নৌকা পাই বা ডাঙা পাই, ডাঙা মানে হচ্ছে শুকনা জায়গাটা, সেটা পাইলে আমরা বেঁচে যাই, মরে যাই না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় না। কালো আর ধুলো বাইরে বাইরে গেল, সবাই বাইরে দেখতেই কালো, মানে আফ্রিকানরা কালো, আবার আমেরিকানরা ফর্সা। তো কালো আর ধুলো বাহিরে কেবল, ভেতরে সবারই সমান রাঙা। আচ্ছা, এটাকে একটু বলো তো কেউ। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, হ্যাঁ, বলো তো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম একটু বলো তো, একটু বলো তো। সাকুরা বলো। সাকুরা সাকুরা, শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ বলো, একজন বলো, তাড়াতাড়ি বলো, শেষ করে দিই। এটাকে যদি 3 লাইনে লিখতে চাও তাহলে কি লিখবে? জি মিস। এই যে এই এই যে কবিতা পড়লাম, এটা বললাম, যদি 3 লাইনে তিন লিখতে লাইনে চাও লিখতে চাও তাহলে কি কি তাহলে লিখবে? নিজের মতো করে নিজের কি মতো লিখবে? করে। মানে এই কবিতা থেকে আমি যা বুঝছি তা হলো পৃথিবীতে একটা জাতি আছে, তার নাম হচ্ছে মানুষ জাতি। মানে সবাই একই রকমের জাতি, তাই আমরা সবার সাথে ভালো ব্যবহার করব আর সবাইকে সম্মান করব, কাউকে ছোট বড় করে দেখবো না। হ্যাঁ, ভেদাভেদ থাকবে না, ঠিক আছে? অত লাইন অত বাড়ানোর লাইন দরকার, এক 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 2-3 লাইনের মধ্যে শেষ লাইনের করে মতো। দেবো, ঠিক আছে? ঠিক আছে। ইয়েস তাহলে ম্যাম। আমরা তাহলে আজকে আমরা একটু আজকে পড়লাম, বললাম, মিউট করো। মিউট করো। হ্যাঁ, আমরা আজকে পড়লাম অনুধাবন। অনুধাবন ব্যাপারটা কি পড়লাম বলো তো? অনুধাবন হচ্ছে আমাদের বেশি বেশি করে পড়তে হবে, যত পড়বো ততই আমরা অনুধাবন করতে সাহায্য হবে আমাদের, ততই আমরা অনুধাবন করতে পারবো। আর সারাংশ হচ্ছে গদ্যের, সারমর্ম হচ্ছে পদ্যের। সারাংশ হচ্ছে সারমর্ম আর সারাংশ মোটামুটি একই, সার কথা, মূল ভাব। কিন্তু সারাংশর চাইতে সারমর্মর জন্য তো আমাদেরকে একটু বেশি এফোর্ট দিতে হয়, কারণ হচ্ছে সারমর্ম মানে কবিতার শব্দগুলোর অর্থ আমাদের জানতে হবে এবং সেটা কি বুঝিয়েছে সেই দর্শনটা আমাদের জানতে হবে, তবেই আমাদের জন্য সব ইজি হবে। এবং দুটোই 3 লাইন, বড় জোর 5 লাইন, তার চাইতে বেশি হবে না। এবং সেটা মুখস্থ করার দরকার নেই, নিজের মতো করে লিখলেও চলবে, ঠিক আছে? আজকের মতো শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।